একবার যদি ইউনূস সাহেব বিপদে পড়ে, তার গ্রামীণ ব্যাংক যদি মানুষ আগুন দিয়ে পুড়ে দেয়, উনি কি করবেন? এটা উনি সমর্থন করে কিনা আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই। পূর্বের মতো ফ্যাসিজম যাতে না থাকে সেজন্য তারা সংস্কার করে। আপনি কে? হু আর ইউ? আমি কে? জনগণের কাছে যান। ইউনূস সাহেবকে বলেন 18 কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায়, তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক, যাকে জনগণ দিবে, যে হি ইজ মেজরিটি, হি উইল লিড দ্য পার্লামেন্ট, এবং সবার সাথে মিলে। আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে, সবার সাথে মিলে একটা জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার করে। এইসব আকতা কুকতা কইয়া 40 বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে, সেই আমেরিকার নাগরিক, তারা আইনা বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখা, এইসব কুতর্ক। এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে এই দেশে, সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে। আমি ইউটিউবে দেখি, আমার খুব ভয় লাগে। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে গৃহযুদ্ধ না হয়। তারা একটা কথা বললি বলে আমরা খালি একটা ভোটের জন্য, আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি, জীবন দিছি। সবাই এখন কিন্তু বলতেছে না, আপনাদের 3 জনকে মন্ত্রী বানানোর জন্য 2,500 মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে, আর 1,500 মানুষ জীবন দিছে, তাই নাকি? বাংলাদেশের উপদেষ্টা হব আর মুক্তিযুদ্ধকেও মাকেও স্বীকার করব, তাদেরকে আমি কি বলবো? আমি বাংলা ভাষাটা আর বললাম না, আমি অনেক বাংলা ভাষা এই ভাষাটা আমি বললাম না। তবে তারা ভালো মানুষ নয়, তারা মায়ের সন্তান নয়। এটা শুরু হলো। পরে যখন দেখা গেল যে না, এটা একটু যেমন ঢেউটা ঠিক মতো লাগছে না, গিয়া ঢেউটা আটকা পড়ছে, তখন বলল না না, ওইটা একটা মুক্তিযুদ্ধ, 71কেও আমরা অস্বীকার করি না, গলা টান দিয়া বলল। এখন আবার দেখলাম আজকের এক ছেলে, যে ছেলেটি আমি বলবো উনি নেতা এখন, তার নাম বোধহয় নাহিদ, সে বলল যে না না, ওইসব রাজনীতি ইসলামিক, ওই জামাত ইসলামের রাজনীতিগুলো, এইগুলো বস্তা পচা, এগুলো না, আমরা মডার্ন পলিটিক্স করব। এখন আবার আজকে এটা ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী রাজনীতি তারা করতে চায়। ওই তো আগে বলছে ইসলামপন্থী রাজনীতি করবে, হিজবুত তাহরিরের রাজনীতি করবে, আইএস এর রাজনীতি করবে, আগে এইগুলা বলতো। তারা কোত্থেকে আইছে, কোথায় ট্রেনিং দিছে? আগে বলতো আমাদের আন্দোলনের ভ্যানগার্ডের নাম হলো ইসলামী ছাত্র শিবির। আমার বাবারা যদি এই কথাটা আগে বলতো, রে বাবারা তোমরা যদি বলতা, একজন লোকের সাপোর্টও দিতে পাইতা না। এটা হলো ফজলুর রহমান। তাহলে কি আপনারা কি তাহলে আসলে ভুল বুঝেছিলেন? বিষয়টা কি এরকম? সবটা ভুল বুঝেছিলাম বলবো না, কিন্তু তারা যে কথা বলে আমাদেরকে নিয়ে গিয়েছিল, এখন যা করছে এটাকে প্রতারণা বললে কম বলা হয়। একদিন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ফ্যাসিস্ট খারাপ না মুনাফেক খারাপ, এই প্রশ্নটা কিন্তু উঠবে একদিন। তবে তারা যদি এখনো সঠিক পথে চলে, আমি বলি, আমি শুধু বিএনপির লোক হিসাবে না, আমি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন সিনিয়র নাগরিক, আমি আমার বয়স 77 বছর, সেই একজন সিনিয়র নাগরিক হিসাবে আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই। এই দেশের যারা আছে 18 কোটি মানুষ, যে যে আদর্শ বিশ্বাস করে, যদি সুস্পষ্টভাবে বলে আমি জামাত ইসলাম, আমি শরিয়া আইন কায়েম করতে চাই, আমি ইসলামী আন্দোলন, আমি হেফাজতে ইসলাম, আমরা আল্লাহর কোরআনী আইন কায়েম করতে চাই, আমার কোনো আপত্তি নাই যদি পাবলিক সমর্থন করে। আমাদের এই সন্তানেরা যারা নতুন দল করবে, তারা সুস্পষ্টভাবে তাদের কর্মসূচি দিবে, কিন্তু মনে একরকম, মুখে আর এক রকম, মানুষকে বললাম আর এক রকম। এই যে মুনাফিকি, এই মুনাফিকিটা যাতে সন্তানেরা না করে, এটা কিন্তু একদিন ধরা পড়বে এবং দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে। সেই কারণে আমি বলছি, এখন ইলেকশনের কথা বললেই, আজ আমাদের মহাসচিব বললেন, ইলেকশনের কথা বললেই নতুন মোহর মতো গাল ফুলে থাকে, এটা ফোলা উচিত না। নির্বাচন নিয়ে যখন প্রশ্ন উঠছে, জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন কোনটি আগে, বিএনপি বরাবরই বলে আসছে যে আগে জাতীয় নির্বাচন হতে হবে, এবং জামাত বরাবর বলে আসছে যে আসলে তারা এখনই জাতীয় নির্বাচন চায় না, পুরো সংস্কার ছাড়া যদি নির্বাচন করা হয় সেটি আত্মহত্যার শামিল হবে, এমন কথা বলছে। এবং যারা আছেন জাতীয় নাগরিক কমিটিতে, যারা নতুন দল আনতে যাচ্ছেন, তারা বলছেন যে আসলে সংসদীয় নির্বাচন নয়, হতে হবে গণপরিষদ নির্বাচন। কোনটি আসলে হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে? এই বিতর্ক যদি এটাকে বলা হয়, তাহলে অনেক সম্মান করা হয়, এর নাম হলো কুতর্ক। তাহলে এইটার হাসিনা এখন চলে গেছে, এখন কোনটা আসবে? তাইলে জাতীয় দাবিটা আসবে না স্থানীয় দাবিটা আসবে? আমি জামাতকে জিজ্ঞাসা, জামাত না খুব যুক্তি দেওয়ার কথা বলে, ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে চাই না, আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না, কিন্তু আমার যেন মনে হয় তারা দুআশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না, তার চেয়ে বেশি পাওয়ার আশায়
আশায় এবং লালসায় এই দেশের সর্বনাশ করছে। জামাতের এই দুয়াশা এবং কুয়াশা এবং লালসা, তারা এই সর্বনাশ করছে। 10% ভোট পাবে, তারা 100% ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে এট এনি কস্ট, কূটকৌশলের মাধ্যমে। সেই কূটকৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা কিন্তু বুঝবে, আমি তাদেরকে দোষী না, তারা অনেক অবুঝ ছেলে পেলে। 22, 23, 24, 25, 26, 27, 28 অভিজ্ঞতা না হইলে পরে মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, আবার 45 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি? উনি বলেছিলেন, আগে আমার 22 বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না, আর এখন 45 বছরের আমার অভিজ্ঞতা হয়েছে, আমি এখন সবকিছু বুঝি এবং করতে পারি, কারণ অভিজ্ঞতার চেয়ে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে না। জামাত এদেরকে ব্যবহার করতেছে, কারণ এরা একসময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা, এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে, জামাত এই সুবিধাটা নিচ্ছে। জামাত হলো প্রাতিষ্ঠানিক। এরা বলতে কাদেরকে বোঝাচ্ছেন? হ্যাঁ, এরা বলতে কারা? জামাত থেকে কারা বেরিয়ে এসেছে? ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে, অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে, নাগরিক, এরা সবাই একসময় শিবির করত। এদের ধ্যান ধারণা সব এরকমই। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, এই বাংলাদেশে এখন যা হওয়া উচিত সেটা হলো 18 কোটি মানুষের কাছে যাওয়া উচিত। তারা একটা কথা বললি বলে আমরা খালি একটা ভোটের জন্য, আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি, জীবন দিছি। সবাই এখন কিন্তু বলতেছে না, আপনাদের 3 জনকে মন্ত্রী বানানোর জন্য 2,500 মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে, আর 1,500 মানুষ জীবন দিচ্ছে, তাই নাকি? আমি বলে যাই, এই কথাটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, অবশ্যই 3টা ইলেকশনে মানুষ ভোট দিতে পারে নাই, 14, 18 এবং 24। এই যে গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা বাঙালি জাতির, যে গণতন্ত্রের জন্য একদিন বাঙালি জাতির 30 লক্ষ লোক জীবন দিয়েছিল, 70-এর নির্বাচনের রায় ইহিয়া খান মানে নাই বলে যুদ্ধ করছিল, সেই যুদ্ধের পরিণতি ছিল বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ আজকে ভোটটাই হলো প্রথম জাতীয়। আসলে ভোট চাচ্ছে, কিন্তু তারা চাচ্ছে যে পূর্বের মতো ফ্যাসিজম যাতে না থাকে, সেজন্য তারা সংস্কার করে। আপনি কে? হু আর ইউ? আমি কে? জনগণের কাছে যান, ইউনূস সাহেবকে বলেন 18 কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায়, তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক, যাকে জনগণ দিবে, যে হি ইজ মেজরিটি, হি উইল লিড দ্য পার্লামেন্ট, এবং সবার সাথে মিলে। আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে, সবার সাথে মিলে একটা জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার করবে। এইসব আকতা কুকতা কইয়া 40 বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে, সেই আমেরিকার নাগরিক, তারা আইনা বাংলাদেশের নাম বদলায় সংবিধান লিখা, এইসব কুতর্ক। এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে এই দেশে, সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে, আমি ইউটিউবে দেখি, আমার খুব ভয় লাগে। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে গৃহযুদ্ধ না হয়। আমি মনে করি ইউনূস সাহেবের সম্বিত ফিরে আসবে, এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন। জনগণের কাছে যান, জনগণ সিদ্ধান্ত দিক কে দেশে সংস্কার করবে। তিনি একটু নিশ্চিত হতে চাচ্ছেন। এই যে মুজিববাদ, জিয়াবাদের যে কথাগুলো আসলে আমাদের ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব যারা করছেন তারা বলছিলেন, বিএনপিকে তাদের কাছে জানতে চেয়েছে কখনো যে আসলে জিয়াবাদ বলতে তারা আসলে কি বোঝায়, এবং জামাত শিবির আসলে কি ধরনের রাজনীতি করতে যাচ্ছে তাদের ব্যাপারে একটু পরিষ্কার হতে চেয়েছেন। আমি আপনার দ্বিতীয় কথাটার উত্তর আগে দেব। জামাত শিবির আমার মনে হয়েছিল যে তারা এই 54 বছর পরে তাদের চরিত্রের পতাকার অনেকটা পরিবর্তন হয়েছে, এবং আমি 2-1 দিন আমার প্রথম দিকের বক্তব্যে জামাত শিবির তাদের নেতৃত্ব, তাদের কথাবার্তা, আচার আচরণের প্রশংসাই করেছিলাম, এবং আমি খুব আশ্বস্ত হয়েছিলাম যে এই দেশটা বাংলাদেশের পথে চলবে। জামাত শিবিরের যেহেতু সম্বিত ফিরে এসেছে, যে 71-এ তারা ভুল করেছিল, এবং আমি এটাও বলেছিলাম তাদের উচিত হলে 71-এর ব্যাপারে ক্ষমা চাওয়া, কিন্তু এখন তাদের আচারে আচরণে কথায় বার্তায় সব কিছুতে মিলে আমার মনে হচ্ছে যে তারা 71 থেকে তারা সরে নাই। 71-এ যে ভুল তারা করেছিল সেই ভুলটা পাকিস্তানও কিন্তু তারা চায় নাই, জামাতটা কিন্তু পাকিস্তানও চায় না, এরা পাকিস্তানের বিরুদ্ধে ছিল, পাকিস্তান আন্দোলনের, আচ্ছা, বাংলাদেশেরও বিরুদ্ধে ছিল। তাহলে তাদের অবস্থানটা কি আসলে, তারা কি চাচ্ছে এখন? তারা যে জিনিসটা চাচ্ছে সেটা হলো যে একটা
অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাওয়া। আমি বলেছি আজকে দুপুরবেলা একটা বক্তব্যে যে গভীর অন্ধকার হইলে টর্চ লাইট মারলে কিন্তু গভীর অন্ধকারটা বুঝে যায় পরিষ্কার, যে অন্ধকার সরে যায়, কিন্তু কুয়াশা হইলে কিন্তু গাড়ি চালানো যায় না, এটা কিন্তু লাইটে ধরে না। এখন একটা কুয়াশা চলছে এবং এই কুয়াশার প্রথম এবং প্রধান, এই কুয়াশা কেন দেখতে পাচ্ছেন, মানে কোন বিশেষ কারণে আসলে মনে হচ্ছে যে এই ধরনের কুয়াশা আসলে নেমে এসেছে? দেখতে পাচ্ছি ওই যে মিটিকুলাস, আমি তো ইংরেজিও বুঝি না অত, ওই যে কোথায় যেন একটা ষড়যন্ত্র আছে, কোথায় গভীর একটা ষড়যন্ত্র আছে। ইলেকশন দিলে আমরা যাতে পাশ করি, তালগাছটা যাতে আমার থাকে, বিচার মানি তালগাছটা আমার। জামাত এই খেলায় যুক্ত হয়েছে এবং তারা যে যে দাবিগুলো করছে সমস্ত দাবিগুলোই আমার কাছে মনে হয়েছিল তাদের দলে অনেক বেশি যৌক্তিক কথা বলার লোক আছে, চিন্তা করার লোক আছে, কিন্তু তারা এখন এক নাগারে বলছে স্থানীয় ইলেকশন দাও, আবার বলছে কি প্রপোর্শনেট গভর্নমেন্ট দাও, ইত্যাদি ইত্যাদি বলছে। এখন তো তাদের দলের যে অবস্থা বিএনপি সঙ্গে ছিল গত 20 বছর, যাদের ডানার নিচে তাইকে নিজেকে রক্ষা করছে, এবং বেগম খালেদা যে না থাকলে তাদের অস্তিত্বহীন হয়ে যেত, নিজের মার্কা দিয়ে তাদেরকে ইলেকশন করেছে, দুইটা ইলেকশন। এত কিছুর পরেও ফ্র্যাঙ্কেস্টাইনের মতো মাকেই খাইতে চায়, এই জিনিসটা কিন্তু ভালো না। 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ স্লোগানটা যত কিছু, সব কিছু অন্ধকারের দিকগুলো কিন্তু আমার ধারণা তারাই এখানে সৃষ্টি করার চেষ্টা করছে। কেন? তারা প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে। সচিবালয় তারা দখল করছে, মন্ত্রণালয় তারা দখল করছে, বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করছে, হসপিটালগুলো তারা দখল করছে, জেলা লেভেল পর্যন্ত তারা বিভিন্নভাবে তাদের ইনফ্লুয়েন্সটা একদম প্রত্যেকটা জেলায়, অন্তত 90% জেলায় আমি জানি তাদের নেতারা না কইলে পরে প্রশাসন নড়ে না। কাজে তারা মনে করতেছে এটাই আমাদের ক্ষমতা, আর যখন ক্ষমতা ইলেকশন করে যাব, যখন আমাদের মেজরিটি ভোট হবে, যেটা জীবনেও তাদের হবে না, সেই কারণে তারা এই অবস্থাটার সৃষ্টি করছে। 1 2 নম্বর হলো সারা দেশব্যাপী আমি একটা কথা বলছিলাম তাদেরকে, এই যে শুধু আগে বলতাম আমি, এখন রাজনীতি চলে গেছে মসজিদে আর মন্দিরে। শুক্রবারে মসজিদ থেকে একটা মিছিল বাইরে হয়, আর মন্দির থেকে অন্যদিন একটা মিছিল বাইরে হয়, কিন্তু এখন মন্দিরের মিছিলটা থামছে, রাজনীতিটা এখন মসজিদে চলে গেছে, ওয়াজ মাহফিলে চলে গেছে রাজনীতি। লাখ লাখ লোক হয় ওয়াজ মাহফিলে, রাজনীতি ওখানে এবং সমস্ত রাজনীতি। এই কথাটা বলার অপরাধে আমাকে কি বলল মুরতাদ, আমাকে কি বলল ফজলুর রহমান দুজকে যাবে। আমি ওই মৌলানা সাহেবকে খুঁজতেছি যে আমার টিকিটটা উনি কেন আটকাইছে, ও কথাটা খুব বোঝার চেষ্টা করেন। তারা কি বলতেছে, মাজার ভেঙে ফেলতে হবে। এবং আমি দেখলাম খুব নাম করা একজন মৌলানা সাহেব বলছে শাহজালালের মাজার ভাঙতে পারলে পুরস্কার দেওয়া হবে, এবং তারা চেষ্টা করতেছে শাহজালালের। এটারই কি অংশ আমরা যে লালন উৎসব দেখতে পাচ্ছি না, আমরা আমি আপনাকে বলি যে কাজ তারা করতেছে, বাঁচতে ইচ্ছা করে না তো। লালনের গান বন্ধ, এদেশে নাটক হইতে পারে না তাদের জন্য, তাদের জন্য কোনো ধরনের যাত্রা গান কিচ্ছু হইতে পারে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে না, তারা গিয়ে সবাই বাধা দেয়। তারা বলবে তো আমরা তো বাধা দিই না, তৌহিদি জনতা বাধা দেয়। ওই যে মাহফুজ আলম যে কথাটা বইলা হইছে, বিতর্কিত হয়েছে, তৌহিদি জনতা, কারা তৌহিদি জনতা, এটা কারা আমরা চিনি না। আমি 64 সনে এই দেশে জন্ম রাজনীতি করছি না, 64 থেকে আমি 61 বছর যাবত এদের সবাইকে চিনি। এরা যখন সুযোগ পায়, আমি আর বলতে চাই না, মানে এই প্রশ্নটি যদি আমিও একটু জনগণের হয়ে জিজ্ঞেস করি, এই তৌহিদি জনতা আসলে কারা? এই তৌহিদি জনতা আসলে কারা? এটা জামাত ইসলামের লোকজন, এরাই তৌহিদি জনতা। যখন হয় তৌহিদি জনতা, আবার যখন ওয়াজ মাহফিলে যায় মৌলানা সাহেব, আবার তারা যখন মিছিলে যায় তখন শিবির, আবার যখন ওই যে ইউটিউব 50,000 ইউটিউবের যে যারা আছে, এদের তো আল্লাহ টাকা পয়সা দিয়েছে, কোত্থেকে আনছে জানি না, সমস্ত এই প্রচার মাধ্যম তো তাদের। এখন সবচেয়ে দুর্ভাগ্যজনক হইল এখন 7 জন বীর শ্রেষ্ঠ সেটি রক্ষা পায়নি, সেইটাও তাদের হাতে। চার নেতার কথা আমি বললাম, 4 নেতা খুব খারাপ। তো তাজউদ্দিনের মতো তো খারাপ মানুষ আর হয় না, কারণ মুক্তিযুদ্ধে সে যদি নেতৃত্ব না দিত ঠিক মতো, তাহলে তো মুস্তাকরা পাকিস্তান রেখে দিত। কাজে তাজউদ্দিনদের কথা ভেঙে ফেলুক এদের। শেখ মুজিবও খুব খারাপ মানুষ, 6 দফা দিয়ে মানুষে শিখাইছে পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা,
পাঞ্জাব না বাংলা, বাংলা ওই খুব খারাপ মানুষ। আমাদের কত স্বাধীন পাকিস্তান থাকতো, আদমজি হইতো মালিক, আমরা হইতাম কর্মচারী, সেইগুলো আমি বলবো না। কিন্তু মুক্তিযুদ্ধ করিয়া আমরা যে এই দেশটা স্বাধীন করলাম, যার 7 জন হলো বীর শ্রেষ্ঠ, প্রত্যেকেই হলো সামরিক বাহিনীর লোক। আজকে যে সাহেবরা ক্যান্টনমেন্টে বৈশা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, বাঙালির ছেলে কোনোদিন জেনারেল ছিল না, এরা শহীদ হওয়ার কারণেই হয়েছে। তারা দেখে নাই কেন যে এই বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য পৃথিবীতে কোন দেশে ভাস্কর্য নাই? পাকিস্তানে নাই, মালয়েশিয়া নাই, ইন্দোনেশিয়া নাই, তুরস্কে নাই, সিরিয়াতে নাই, সৌদি আরবে নাই, ইরানে নাই, সব আছে। এমনকি হজরত ইরানে তো হজরত আলীর ছবি বুকে নিয়ে নামাজ পড়তে যায়, টাঙ্গায় রাখে, ছবি বাজারে বিক্রি হয়, স্কাল্পচার সব জায়গাতে আছে। ভাস্কর্য, ভাস্কর্যরে যারা মূর্তি মনে করে তারা তো জ্ঞান আছে বলে আমার মনে হয় না, বিবেক আছে। তারা হলে কি বলবো, তাদেরকে যদি আমি জঙ্গি বলি তাতে দোষ হবে। এই যে জঙ্গিবাদ কায়েম করার জন্যই কি আমরা 5ই আগস্ট করছিলাম? আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্যই কি 5ই আগস্ট করছিলাম? আমরা কি এই দেশের সমস্ত 30 লক্ষ মুক্তিযোদ্ধার রক্তকে অপমান করার জন্যই আমরা জীবন দিয়া 5ই আগস্ট আমরা করছিলাম? আমি আজকে এই জায়গাতে দেশ চলে গেছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, মব জাস্টিস হয়ে যাচ্ছে। আপনি একজনের বাড়িতে আগুন দিচ্ছেন, আগুন দিয়ে এই কালচার শুরু হয়েছে যে একজন বিরোধী দলে গেলেই, বিপদে পড়লেই তার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিব। আরেকবার যদি ইউনূস সাহেব বিপদে পড়ে, তার গ্রামীণ ব্যাংক যদি মানুষ আগুন দিয়ে পুড়ে দেয়, উনি কি করবেন? এটা উনি সমর্থন করে কিনা আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই।